আমি যদি হেলেন আপাকে জিজ্ঞেস করি যে আপনার ছেলেটা যদি বড় হয়ে একটা বিজনেসম্যান হতে চায়, যে আমি বাংলাদেশে বিজনেস করব, আমি তাহলে ছোট ছোট কাজ করে হাত পাকাই, তারপর আমি বড় কাজ করব, এই সুযোগটা তো সে পাবে না যদি আপা একজন বড় নেত্রী না হন। কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে 400 কোটি টাকার এমন একটা প্রজেক্ট পেয়েছে, এমন একটা কোম্পানির মাধ্যমে পেয়েছে যারা এর আগে 4 টাকার জিনিসও করে নাই, বাংলাদেশে কোনো ডেভেলপমেন্টের কাজের অভিজ্ঞতাই নেই। আপনি কিভাবে যাচাই করবেন তারা যোগ্য না অযোগ্য? আমরা কিন্তু দেখতে পাই জামাত ইসলামও কিন্তু কম যান না। আমরা কিন্তু দেখেছি আপনার রাজশাহী ইউনিভার্সিটিতে যেই প্যানেল হয়েছে, যেই প্যানেল নির্বাচিত হয়েছে, সেই প্যানেলের জিএস আম্মার কি করেছে, সেখানে কিভাবে মানে ধাপে ধাপে শিক্ষকদের টর্চার করেছে। পরবর্তীতে কিছুদিন আগে দেখেছি যে বিশেষ করে শিক্ষকদের টর্চার করেছে। হ্যাঁ, একজন শিক্ষককে একজন শিক্ষককে অ্যাসাল্ট করেছে। আপা একটা কথা বলেছেন, কথাটা খুব সুন্দর ছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাটা বলেছেন। আপা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বলেছেন যে কিছুই পরিবর্তন হয়নি, এটাই একটা পরিবর্তন। আগে যারা ছিল তারা বলতেন সব পরিবর্তন হয়ে গেছে, একদম ডিজিটালাইজেশন হয়ে গেছে, কোনো কিছু নাই। এটা একটা পজিটিভ পরিবর্তন, আমি এটা মনে করছি। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে ফারাবি হাফিজ। কড়া আলাপের আজকের এপিসোডে যারা আমন্ত্রিত অতিথি পরিচয় করিয়ে দিই। রয়েছেন হেলেন জেরিন খান, তিনি সংসদ সদস্য বিএনপি, এবং রয়েছেন ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, অধ্যাপক নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং মার্দিয়া মমতাজ, সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের এই আলোচনায় যুক্ত হবেন। আমরা আলোচনা শুরু করি। হেলেন জেরিন খান, আপনাকে দিয়েই শুরু করি। সরকারের প্রথম 180 দিন উপলক্ষে একটি ই বুক প্রকাশ করা হয়েছে, আপনি হয়তো দেখেছেন। এই ই বুকে দাবি করা হয়েছে যে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। মূল্যস্ফীতি 9.16% নামা, এবং $37 বিলিয়ন বৈদেশিক মুদ্রা রিজার্ভের কথা বলা হয়েছে। ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, কৃষক কার্ডের কথা বলা হয়েছে, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফের মাধ্যমে সামাজিক নিরাপত্তা জোরদারের কথা বলা হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় রামিসা হত্যার কথা বলা হয়েছে। তারপরে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বাজেট বৃদ্ধির পাশাপাশি 1 টিচার 1 ট্যাব কর্মসূচি, ডিজিটাল স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সবার আগে বাংলাদেশ নীতির উপর ভিত্তি করে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র কূটনীতি এবং তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদনের কথা বলা হয়েছে। প্রশ্নটা আমি ডক্টর স্নিগ্ধা আপনাকে করতে চাই যে সরকার দায়িত্ব গ্রহণের 6 মাসে এর চেয়ে বেশি আর কি করতে পারত? আপনাকে অনেক ধন্যবাদ, এবং মাননীয় সংসদ সদস্য হেলেন আপা এবং মার্দি আপা তো নেই, তারপরেও তাদেরকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে সরকার যেগুলো বললেন সেগুলো তো সরকার করেছে, তার নির্বাচন ইশতেহারে ছিল, এবং আপনার কি বলবো 10 ভাগের 1 ভাগ সময় আসলে গিয়েছে। সেই জায়গাটা থেকে সরকারের যতটুকু করার সরকার তার ভাষ্য অনুযায়ী সে করেছে, কিন্তু এর বাইরে যদি করতে পারতো আমি বলবো 3টা জিনিস ভীষণভাবে করতে পারতো। প্রথম এবং প্রধানতম বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। কারণ আমি যখন নাগরিক হিসেবে অবশ্যই আমি বলতে চাই যে যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, এটা কিন্তু আমি মেনশন করতে চাই। কিন্তু কোন অবস্থার কোন সময়ের সাথে তুলনা করব? কম্পারেটিভ হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের যে অবস্থাটা, সেই সময়কালীন যেই ধরনের মববাজি ছিল সেখান থেকে একটা অবস্থানগত তুলনামূলকভাবে উন্নতি হয়েছে। কিন্তু আমি যখন দেখি যে ধরেন আপনার একজন প্রকাশ্যে বন্দুক নিয়ে করছে, শোডাউন করছে, আমি যখন দেখি গণমাধ্যমে, মূলধারার গণমাধ্যমে যখন আমি ফোন কল দেখি যে সে কে এটা যেন জেনে নেওয়া হয়, এই যে ধরনের ফোন কল, যেটা চিটাগাংয়ের অ্যাগেইন ঘটনা, ঠিক আছে। আমি যখন দেখি আপনার মাঝার ওই সময় কিন্তু ভীষণভাবে আক্রান্ত হয়েছে, কিন্তু এই গভর্নমেন্টে আসার পরেও আমি যখন 2টি মাঝার, একটা কুষ্টিয়া আরেকটি হচ্ছে আপনার মিরপুরের যে মাঝার, সেটা আক্রান্ত, আমি যখন দেখি যে আপনার স্টিল নাও যেই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে স্বাভাবিক জনমনে
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকরণের ভীতি এখনো বিরাজমান, সেই জায়গায় সরকার মনোযোগী হতে পারতো বলে আমি মনে করি। আমি বলছি না সরকার মনোযোগী না, আমি বলছি আরও মনোযোগী হতে পারতো। কারণ এই সরকার যখন আসেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সালাউদ্দিন সাহেবের একটা বক্তব্য ছিল যে মব নামক কিছু থাকবে না, যদি আমি ভুল না করি, এরকম একটা বক্তব্য কিন্তু উনি দিয়েছিলেন। কিন্তু সেই জায়গাটাতে দেখা যাচ্ছে যে এটা আসলে ওইভাবে পূরণ হয়নি। তো এই জায়গাটায় গুরুত্ব দেওয়া, 1 2 দলীয়করণ। ঠিক আছে, দলীয়করণের জায়গাটা দেখেন, এটা আমি একজন শিক্ষক নিরপেক্ষতার জায়গা থেকে বলতে পারি যে পৃথিবীর সকল জায়গায় দলীয়করণ হবে ডেমোক্রেটিক প্রসেসে, এটা একটা ব্যাড প্র্যাকটিস এবং ইটস ট্রু, সেটা হয়। কিন্তু কিছু কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থাকে, কিছু কিছু আছে। আমি এটাও স্বীকার করি যে 17 বছর বিএনপির নেতা কর্মীদের মধ্যে অনেক তাদের ত্যাগী নেতা আছে যারা দলীয়করণ কোন কোন জায়গার কথা বলবেন? জি, দলীয়করণের যে জায়গাগুলো, যেটা খুবই আপনার যেমন মনে করেন কিছু জিনিস কিন্তু বিশেষায়িত। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, ধরেন বিদ্যুৎ বিভাগের প্রধান বা মনে করেন এই যে এখন জ্বালানি খাতের, হ্যাঁ, আমি তো জ্বালানি খাতের প্রধান হিসেবে একজন মানে আমার দলীয় কর্মী, নিষ্ঠাবান কর্মীর থেকে ইম্পর্টেন্ট কিন্তু এই বিশেষজ্ঞ কে। এবং এই প্রবণতা খুব দুঃখজনক। এই প্রবণতা কিন্তু আমি যে শুধু এখন বিএনপির মধ্যে দেখেছি তা বলবো না, আমি এই প্রবণতা ইন্টিমের সময়ও দেখেছি, আমি এই প্রবণতা আওয়ামী লীগের সময়ও দেখেছি। মানে আমি প্রবণতার কোনো পরিবর্তন দেখি না। কিন্তু আমি আবারও বলছি যে আপনি রেগুলার যে ধরনের আছে সেখানে আপনি আপনার দলীয় কর্মী দেন, আপনি চেয়ারম্যান বানান, পৌরসভারই বানান, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে বিশেষজ্ঞ থাকবে, ধরেন আমি আপনাকে বলি মানবাধিকার কমিশন, ঠিক আছে, আপনার তো এই বিষয় সম্পর্কে জানা লাগবে, রাইট? আচ্ছা, ধরেন আপনার কথার কথা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, বিশ্ববিদ্যালয় সমূহের সর্বোচ্চ উপাচার্য যখন হন, হ্যাঁ, যে বা যারাই হোক না কেন, সমস্যা নাই তো, আপনি দেন। এটা খুব স্যাড। এটা কিন্তু আমি আবারও বলছি, এইটা আমি ইন্টারভিউ সময় দেখেছি। এর আগে যতগুলো সরকার আসছিল সব একই দলের বাইরে গিয়ে কেউ কি এরকম করে ভেবেছে? দেয়নি, হয়নি। কারণ আগের সরকারগুলো তো গণঅভ্যুত্থানের পরবর্তী সরকার ছিল না, পয়েন্ট টু বি নোটেড, রাইট? সো আমি যে এক্সপেকটেশন আগের সরকারের কাছে রাখবো, সেই এক্সপেকটেশন তো আমি এই সরকারের কাছে রাখবো না। এটা এই বিষয়গুলো আছে। আরও কি ভালো হতে পারতো সত্যিকার অর্থে? দেখেন, আমি খুব ক্লান্ত, এটা আমি একদম নিরপেক্ষভাবে বলবো। যে ধরনের আন্দোলন দেখে দেখে আমি গত 2 বছরে দেখেছি, নাগরিক জনজীবন বিপর্যস্ত। এবং এটা যে বিরোধী দলের জন্য বলা উচিত, যেহেতু আমি শুধু সরকার পক্ষ তো বললাম আপনাকে, এবার আমি বলি যে এই আন্দোলনগুলো হচ্ছে, আপনি যদি পুনর্দফা আবারও নাগরিক জনজীবনকে ব্যাহত করে এই আন্দোলনটা ডাক দেন, তাহলে সেটাও কিন্তু বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কারণ এখানে আমার সমস্যার সমাধান হয় না, আমার সমস্যা আরও তাড়িত হয়। এই বিষয়টা খুব জরুরি। যেমন মনে করেন আপনি যদি বলেন, অনেস্টলি স্পিকিং, আপনি যদি বলেন আমি এখন স্বস্তিতে থাকতে দিব না, আমি এখন এখানে করতে দেব না, আমি এখানে যেতে দিব না, আমি রাস্তা বন্ধ করব, এই 3টা কোনোটার জন্য আমরা এখনো প্রস্তুত না আমার কাছে মনে হয় নাগরিক হিসেবে। কারণ আমি তো ভাই সত্যিকার অর্থে এই যে ঢাকা থেকে জাহাঙ্গীরনগর গত 2 বছরে তো আমি সময় মতো ক্লাসরুমে পৌঁছাতে পারিনি। আমি তো ঠিকই বাসা থেকে বের হয়েছি সময় মতো, কিন্তু ওখানে পৌঁছাতে পারিনি। তার আগে পারতেন? তার আগে অবশ্যই পারতাম। তার আগে কিন্তু আমি সময় মতো পৌঁছাতে পারতাম। কেন আমি বলি, আমি জানি যে সকাল 8টার সময় আমি যখন বেরোবো, আমার একটা হিসাব আছে 8টার সময় বেরোলে বাসটা আসলে 10টার মধ্যে যে পৌঁছাবে, তখন আমি 11টায় ক্লাসটা নিতে পারবো। কিন্তু এখন যেটা যে দেখা গিয়েছিল গত 2 বছরে, আমি 8টার সময় বের হলে কোনো লাভ নেই ভাই, সবাই কেউ রাস্তায় শুয়ে আছে, ওদিকে রাস্তা বন্ধ, গাড়িই তো যাবে না। এখন কোথায় রাস্তায় শুয়ে থাকে? এখনকার কথা বলি না, আমি ইন্টারিমের সময়কালীনের কথাটা বলেছি, ঠিক আছে? আর এখনকার গল্পটা কি? এখনকার গল্পটা কিন্তু আপনার তেলের সংকট, জ্বালানির সংকট, এটা তো নানা ধরনের সংকট। এটা সকল ক্ষেত্রে কি বৈশ্বিক সংকট? অভ্যন্তরীণ কি কোনো সংকট তৈরি হয় নাই? আমার বিষয় মানে জ্ঞান সেটা বলে না। আমার জ্ঞান বলে বাইরের সংকট তো আছেই, অভ্যন্তরীণ সংকট এটার সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিল। জি জি। হেলেন জেরিন খান, সরকারের প্রথম 180 দিনের যে বুক, সেখানে এই যে বললাম যে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ, মূল্যস্ফীতি 9.16 মধ্যে নামানো, $37 বিলিয়ন বৈদেশিক মুদ্রা রিজার্ভের কথা বলা হয়েছে। এখন সাধারণ মানুষ আসলে কি পরিসংখ্যান বোঝে? এই যে আমি একটু আগে কিন্তু একটা ইন্ট্রো দিচ্ছিলাম, সাধারণ মানুষ আসলে এত প্যাচ গোছ, এই পরিসংখ্যান এগুলো বোঝে না। এই যে আপা যেটা বললেন যে সাধারণ মানুষের যে নিত্য নৈমিত্তিক সমস্যা, একটা প্রধান সমস্যা জ্বালানির কথা আপা মেনশন করলেন, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দলীয়করণের যে সমস্যা, এই জায়গা থেকে সরকার কি আসলে বের হতে পেরেছে? এই 6 মাসে গণ অভ্যুত্থান পরবর্তী যেই চিত্রটা, যেই সরকারটা জনমানুষ চেয়েছিল, সেই জায়গায় আপনি একজন বিএনপি দলীয় সংসদ সদস্য, আপনি বিএনপিকে, আপনার দলকে কত মার্কস দেবেন?
ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে যারা এসেছেন তাদের প্রত্যেককে। এক্স্যাক্টলি, আপনি সাধারণ মানুষ কিন্তু এই পরিসংখ্যান বুঝে না, এবং আমি এটা খুব ভালোভাবেই জানি, কারণ আমি দীর্ঘ বছর সাধারণ মানুষের সাথে কাজ করে আসছি। সে কারণে আমি মনে করি সাধারণ মানুষের নর্মালি যেই প্রত্যাশাগুলো থাকে একদম ইন জেনারেল যদি মানুষের কাছে, তো প্রথমে তারা কি চায়? প্রথমে চায় তারা শান্তিতে জীবনযাপন করতে। দ্বিতীয় তারা কি চায়? তারা মানে আপামর জনসাধারণ, ধরেন উচ্চ শ্রেণী বাদই দিলাম, মানে মিডল ক্লাস কিংবা নিম্ন শ্রেণী, একদম হতদরিদ্র যারা, তারা কি চায়? তারা চায় যে বাজারে গেলে তারা যেন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তাদের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। আর থার্ড যেটা হলো যে সবচেয়ে যেটা, যে তাদের ক্রয় ক্ষমতাটা যাতে দিনে দিনে বেড়ে যায়। এইগুলোই হলো মূলত আমরা সাধারণ মানুষের প্রত্যাশা জানি। তা আপনি দেখেন এই সরকারটি আসার পরে প্রথমে আরেকটা হলো যে সাধারণ মানুষ চায় যে বিশেষ করে যারা রাজনীতিবিদ থাকে তারা যেন কল্যাণকর দৃষ্টিভঙ্গি কিংবা মানে মানবিক থাকে এই বিষয়গুলো। তা আপনি যদি এই 6 মাসে আপনি যদি এই জায়গাটা দেখেন, আমরা প্রথমে শুরু করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর মানে অ্যাক্টিভিটিস। তিনি কিন্তু যেটা করেছেন, তিনি যে মেসেজটা জাতিকে দিতে চেয়েছেন, সেটা কিন্তু আমি মনে করি যে এই 6 মাসে যে একজন প্রধানমন্ত্রী তিনি থাকবেন খুবই সাধারণ, তিনি থাকবেন মানুষের সবচেয়ে কাছাকাছি, সেই মেসেজটা কিন্তু তিনি দিতে পেরেছেন। তিনি মেসেজটা দিতে পেরেছেন যে তিনি থাকবেন ভীষণভাবে সৎ, এবং তিনি একদম যেটা হবে সেটা হলো যে তিনি স্যাক্রিফাইস মাইন্ডেড থাকবেন। সেই জায়গায় কিন্তু সেই মেসেজটা তিনি দিতে পেরেছেন। না, আমি যেটা বলি যে মানুষ যদি শান্তিতে থাকতে চায়, আপা মাথার উপরে ফ্যানটা ঘোরা লাগে, মানুষ যদি শান্তিতে থাকতে চায়, রাস্তায় ঠিক মতো ওই যে টাইমলি আপার মতো অফিসে পৌঁছাইতে যেন সে পারে, টেনশন ফ্রি থাকতে চায়, এই যে ক্রয় ক্ষমতা বাড়ার কথা বলছেন, বাজারের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বিষয়গুলোকে আপনাদের মাথায় আছে? দেখেন এই জায়গাটাই আমি অ্যাড্রেস করতে চাচ্ছিলাম। আইন শৃঙ্খলার কথা বলতে পারেন সবচেয়ে বেশি, মানে এখানেও কিন্তু স্নিগ্ধাপ্পা যেটা নিয়ে আসলেন সেটা হলো যে আইন শৃঙ্খলাটা নিয়েই কিন্তু সবাই মানে কথা বলতে চাচ্ছে। আপনি একবার আসেন আইন শৃঙ্খলা কি কি মানে পজিটিভ দিকগুলো আমরা করতে পেরেছি। নাম্বার 1, যে এই 6 মাসে 180 দিনে আমরা কি করতে পেরেছি? একজনও গুম হয়নি। আমরা কি করতে পেরেছি? কোনো আয়নাঘর সৃষ্টি হয় নাই। আমরা কি করতে পেরেছি? বিরোধী দল নিশ্চিন্তে নির্বিঘ্নে তারা তাদের অ্যাক্টিভিটিস পরিচালনা করতে পারছে। আমরা কি করতে পেরেছি? আমরা করতে পেরেছি যে যেমন ধরেন যে এই যে একটা তো ছিল যে দীর্ঘ 17 বছর যেটা ছিল যে যেমন ধরেন আমি ফর এক্সাম্পল আমি বলতে পারি, আমি যখন হিজাবটা নিয়েছি তখন কিন্তু আমি অসংখ্যবার চিন্তা করেছি এই হিজাব নেওয়ার কারণে আমাকে তো জঙ্গি ট্যাগ দিবে না, আমাকে তো এইটার কারণে আবার জেলে যেতে হবে না। আর এই ইন্টারিমিয়াম গভর্নমেন্টের সময় কি হয়েছে, হিজাব ছাড়া যারা ছিল তারা কিন্তু চিন্তা করেছে আরে আমি বের হইলে আমাকে আবার এই মানে নানা রকমের মানে অ্যাসাল্ট হতে হবে না, যে তুই এইভাবে কেন চলে আসছিস, চুল ছাড়া কেন, মানে এইভাবে কেন হাঁটাচলা করছো। এই যে নারীর যে স্বাধীনতা কিংবা সাধারণ মানুষের এইগুলা কিন্তু আমরা নিশ্চিত করতে পেরেছি। গতকালকে একজনের সাথে কথা হচ্ছিল যে তার মেয়েটা একটু মানে কালচারাল মাইন্ডের, একটু ওয়েস্টার্ন ড্রেস পরতে, সে মোহাম্মদপুর থাকতেন, তারপর সে নিরাপদে এই 17-16 মাসে সে নিরাপদে, মানে যখন এরকম ধরনের যে চুল ছেড়ে কিংবা একটু ওয়েস্টার্ন ড্রেস পরে মেয়েটা বের হইতে কিন্তু ভয় পাচ্ছিল, তখন সে কি করলো, মোহাম্মদপুর ছেড়ে সে বসুন্ধরাতে একটু মানে একটু নিশ্চিত জীবনযাপন করবার জন্য। কিন্তু সেই নিশ্চয়তা কিন্তু বলে যে আমরা হাফ ছেড়ে বেঁচেছি যখন বিএনপি সরকার গঠন করতে পেরেছে। আমরা কিন্তু এই মেসেজটা জাতিকে দিতে পেরেছি এই 18 এই মানে 180 দিনে, যে এখানকার বাংলাদেশের সকল মানুষ নিরাপদে তারা জীবনযাপন করতে পারবে। এইগুলা আর একটা হলো যে দলীয়করণের বিষয়ে স্নিগ্ধাপ্পা যেটা বলছিলেন, দেখেন এই দলীয়করণের বিষয়টা আমি এইভাবে বলতে চাই, সেটা হলো যে এই মুহূর্তে এর বিকল্প কি ছিল। আর আপনি যদি দেখেন যে উন্নত দেশগুলো যেখানে উন্নত গণতন্ত্র আছে, সেটা ফর এক্সাম্পল আপনি আমেরিকার কথা বলতে পারেন, কিংবা উন্নত গণতন্ত্র ইংল্যান্ড বলতে পারেন, কিংবা ভারতেরও বলতে পারেন, সেই জায়গায় কিন্তু আপনি বিশেষ করে আমেরিকারটা আমি এখানে আনতে পারি, দেখবেন যে ধরেন রিপাবলিকান যখন ক্ষমতায় আসে
তাদের একদম মতো করে সাথে সেট সাথে করে। তাদের মতো করে সেট করে। জি। কি কারণে করে? জি। যে তারা যাতে মানে জনগণের কাছে খুব দ্রুত তাদের যে চিন্তা চেতনা তার যে কমিটমেন্টগুলো সেগুলো দিতে পারে। তবে হ্যাঁ, এই জায়গায় আমরা সমালোচনা স্নিগ্ধা অবশ্যই আপা করব। তার সাথে বলেছেন যে তাদের মতো করে দিক অসুবিধা নাই, তিনি প্রশ্ন তুলেছেন যে তাদের মতো ওই বিশেষজ্ঞের যে জায়গাটা সেখানে যদি আম পাবলিক না দিয়ে, সেখানে দলীয় কর্মী না দিয়ে, সে যেন ওই বিশেষজ্ঞ হয়ে ওঠে, এইরকম একজন মানুষ হ্যাঁ, এই জায়গায় না, এই সেখানে কি জায়গাগুলো দুর্বলতা আছে নাকি নাই? এই জায়গাগুলো আমি বলবো অবশ্যই এই জায়গাগুলো বিরোধী দল বলেন কিংবা বিরোধী মতের বলেন কিংবা মানে সচেতন নাগরিক বলেন কিংবা স্নিগ্ধাবাদের মতো বুদ্ধিজীবী বলেন এবং আপনাদের মতো সাংবাদিকরা বলেন, সরকার যারা থাকবে তারা কিন্তু অনেক সময়ই ভুল করতে পারে। আমি মনে করি এই জায়গাগুলো থেকে সব সময় প্রেশারাইজ করবে তারা যেন সঠিকভাবে করতে পারে। এখানে যদি আপনি স্নিগ্ধাপা যেটা বললেন যে ওই যে দক্ষ লোকজনদের দেওয়া, সেই জায়গায় নিশ্চিত করার ক্ষেত্রে আমি মনে করি এই প্রেশারগুলো অবশ্যই কাজ করবে। আচ্ছা। তবে আচ্ছা। আপনার এই জায়গায় সমালোচনা করার আমার মনে হয় এখনই কোনো জায়গা হয় নাই, কারণ বিগত দিনে যেটা হয়েছে সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি দলীয়করণ এমন হয়েছে, দলীয়করণ নিয়ে মানুষের খুব বেশি ছিল না, কিন্তু ওই জায়গায় যেটা হতো যে অদক্ষ, অযোগ্য এবং দুর্নীতিবাজদেরকে পদায়ন করা হতো। আচ্ছা। সেই জায়গাটা যেন না সুতরাং হয়। যাদেরকে আমি পদায়ন মনে করা করি হচ্ছে তারা ইতিমধ্যে- দক্ষ, যোগ্য। ইতিমধ্যে আচ্ছা, অনেক যাদেরকে ধন্যবাদ। দেওয়া হয়েছে, আমরা তারা আসবো। অবশ্যই যোগ্য, আচ্ছা, দক্ষ মার্দিয়া এবং এই মমতাজ, আপনি দুর্নীতিমুক্ত। শুনছিলেন, এই আলাপ শুনছিলেন। আমরা বলছিলাম যে সরকারের 180 দিন একটা ই বুক প্রকাশিত হয়েছে সরকারের পক্ষ থেকে, সেখানে তারা তাদের ফিরিস্তি দিয়েছে তাদের কাজের, এবং যেই কাজের ফিরিস্তি দিয়েছে সেগুলো খুবই ইতিবাচক। আপনার কাছে মনে হয় যে এই সরকার দায়িত্ব গ্রহণের এই 6 মাসে এর থেকে বেশি আর কি করতে পারত? জি, আমি আসলে তুলনাটা কার সাথে করব, এটা একটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, আমাকে তুলনা করতে হবে শুধু আমাদের এক্সপেকটেশন না, আমাকে তুলনা করতে হবে সম্ভাব্যতার সাথে। 6 মাস আশা করার জন্য অনেক না, কিন্তু এমনও অনেক অভূতপূর্ব অভাবনীয় জিনিস করা হয়েছে যেটা 6 মাসেই শুরু না হলেও চলতো। আমি একটু ভাঙি। প্রথম কথা হচ্ছে, আপনি যেই ই বুকটার কথা বলেছেন, এটা দেখে আমার মনে হচ্ছে এটার প্রতি সরকার তেমন একটা যত্ন নেন নাই। এটা খুবই অগোছালো, এখানে তথ্যগুলো গোছানো নাই, অনেকগুলো তথ্য স্পেসিফিক নাই, কিছু কোয়ালিটেটিভ কথা বলা হয়েছে, কোয়ান্টিটেটিভ কথা আসে নাই। আমরা আরেকটু জানতে চাচ্ছিলাম ভেতরে আসলে স্ট্রাকচারাল চেঞ্জগুলো কি কি হয়েছে। আমাদের যেটা গণ অভ্যুত্থানের এক্সপেকটেশন 1 নাম্বার ছিল যে আমরা স্ট্রাকচারগুলোকে ভাঙতে চাই। এই স্ট্রাকচার কি ভেঙেছে? আমি আপনাকে একটা ছবি দেখাই। এই দেখেন, প্রধানমন্ত্রীর গাড়ি যে দিক দিয়ে যাবে আইল্যান্ড, সেদিক দিয়ে শুধু রং করা। এটা কিন্তু ছোট ঘটনা না, এটা কিন্তু এই দেখেন রাস্তায় রং করে কারা? 2-3 স্তর পার হয়ে এসে, ঠিকাদার পার হয়ে এসে কয়েকটা ওয়ার্কার কাজ করছে। সেই জায়গাতেই আপনি, এটা শুধু দলীয়করণ না, এটা হচ্ছে আমলাতন্ত্রের এমন একটা অন্ধকার জায়গা যে এখানে শুধু নেতার সামনে নিখুঁত একটা স্ট্যাটিস্টিক্স ধরে তার পেছনে একটা বড় সিস্টেম কাজ করে। এই আমলাতন্ত্রই নবম পে স্কেলের জন্য এমন চাপ দিচ্ছে যে IMF কি চাচ্ছে এটা তাদের কাছে ইম্পর্টেন্ট না। আমরা জানতে চাই যে এই জায়গায় স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচারে কি কি পরিবর্তন আনা সম্ভব হয়েছে, সেটা আমি এই রিপোর্টে দেখি নাই। দ্বিতীয়ত হচ্ছে, আমি বিএনপির মহাসচিব থেকে যিনি সদ্য পদত্যাগ করলেন তার একটা কথাকে কোট করতে চাই। তিনি বলেছেন আসলে কিছুই বদলায় নাই, এবং একই সাথে দেখেন একটা জায়গায় গিয়ে তিনি এটাও বলেছেন যে আপনারা, বিএনপি হচ্ছে গভর্নমেন্টে, আপনারা ভোট দিবেন, অন্য কিছুতে আর উন্নয়ন আশা করবেন। তার মানে গভর্নমেন্ট এখনও দল অবস্থায় আছে, গভর্নমেন্টের জায়গায় যায় নাই। যেই জায়গায় মানুষ বিএনপিকে ভোট দেয় নাই, তারা ট্যাক্স দেয় না, তারা উন্নয়নের ভাগিদার না। তৃতীয়ত আরেকটা কথা বলি, দলীয়করণের কথা বলছিলেন, এইটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা আছে, কে যোগ্য কে অযোগ্য। এটার চাইতে বড় ব্যাপার হচ্ছে কারা সুযোগ পাচ্ছে সেই জায়গাটা ফেয়ার কিনা। সেই ফেয়ার প্রসেসের মধ্য দিয়ে দলীয়করণ কেন? এমপি আসুক না, আমার তো অসুবিধা নাই, দলের মহাসচিব আসুক, আমার অসুবিধা নাই, কিন্তু আসতে পারছে কি? স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র, আমি যদি হেলেন আপাকে জিজ্ঞেস করি যে আপনার ছেলেটা যদি বড় হয়ে একটা বিজনেসম্যান হতে চায়, যে আমি বাংলাদেশে বিজনেস করব, আমি তাহলে ছোট ছোট কাজ করে হাত পাকাই, তারপর আমি বড় কাজ করব, এই সুযোগটা তো সে পাবে না যদি আপা একজন বড় নেত্রী না হন। কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে 400 কোটি টাকার এমন একটা প্রজেক্ট পেয়েছে, এমন একটা কোম্পানির মাধ্যমে পেয়েছে যারা এর আগে 4 টাকার জিনিসও করে নাই, বাংলাদেশে কোনো ডেভেলপমেন্টের কাজের অভিজ্ঞতাই নেই। আপনি কিভাবে যাচাই করবেন তারা যোগ্য না অযোগ্য?
আর সবার শেষে একটা ব্যাপার হচ্ছে যে দেখেন, আমরা দ্রব্যমূল্যের কথা যখন বলি, আমরা যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, আমরা যখন ক্যাম্পাসে অশান্তির কথা বলি, এই সব কিছুর মূলে আছে দলের মানুষগুলোকেই সামলানো যাচ্ছে না। ছাত্রদল যুবদল লেগে যাচ্ছে। আচ্ছা, তারা ক্যাম্পাসগুলোকে দখল করতে পারে নাই দেখে এখন অন্যায়ভাবে একটা স্টির তৈরি করার চেষ্টা করছে। আরেকটা কথা একটু বলে শেষ করি, সেটা হচ্ছে এনার্জি সেফটির জন্য আমরা কথা বলছি, এনার্জির কথা আপারা আচ্ছা, দুজনেই এই বলেছেন, এই হ্যাঁ। টপিকে আমরা আসবো। কিন্তু আপনি যেটা বললেন যে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের কথা যদি বলেন, যে এই 40,000 কোটি টাকার কথা বলছেন কাজের, তাকে যদি সে যদি অযোগ্য হয়, তার কোম্পানি যদি কাজ পাওয়ার অযোগ্য হয়, তাহলে আপনারা এই 17 বছর যাদের কাজ, লাইসেন্স যাদের নামে, ম্যাক্সিমাম জায়গায় এই ধরনের রিপোর্ট গণমাধ্যমে সবচেয়ে বেশি আসছে, আপনি হয়তো খেয়াল করেছেন, যে যারা আগে এই 17 বছর ধরে কাজগুলো পেয়ে আসছে, কারণ তাদের এক্সপেরিয়েন্স ওই কাজগুলো দেখায়, কাজগুলো আসলে অন্যরা করছে। তো আপনারা কি ওই আগের যাদের লাইসেন্স তাদের মানে তারাই পেলে খুশি হতেন, এরকম ব্যাপারটা? আমি আপনাকে এটা ক্লিয়ার করেছি যে এই প্রতিযোগিতার জায়গাটা ফেয়ার হবে। দেখবেন এই টেন্ডারগুলো যখন যায়, পত্রিকায় একটা কথা লেখা থাকে, প্রকৃত ঠিকাদারদের কাছ থেকে আহ্বান করা হচ্ছে। জি। তার মানে যার এই ধরনের কাজের অভিজ্ঞতা আছে, জি। প্লাস হয়তো তার specific- ইনফ্রাস্ট্রাকচার আছে, Right, তাই তো? জি। এখন এখানে কি সেটা বিবেচনা করা হয়েছে? আপনি কি বলতে চান, বা আমি এটা কখনোই বলবো না যে 17 বছরে কাজ করার কারোর অভিজ্ঞতা নাই? আমি নিজেই তো, আমি ছোট্ট একটা সিভিল ইঞ্জিনিয়ার, আমি একদম পার্সোনাল লেভেলে কাজ করেছি। আমি আপনাকে 2টা ইন্টারন্যাশনাল লেভেলের ফার্ম দেখায় দিতে পারবো যারা এই কয় বছরে, এবং তারা অত্যন্ত দক্ষতার সাথে কাজগুলো করেছে। না, আপনাকে এই কেন কাজের- অসৎদেরকে এই কাজের ক্ষেত্রে তারা পার্টিসিপেট করেছিল কিনা? সুযোগ পায় নাই তো? ও সুযোগই পায় না। না, আমার কথা হচ্ছে ওটা, আপনি সুযোগটা ওপেন করেন, সবাই অংশগ্রহণ করুক। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে কেন, তার স্ত্রী পাক, আমার কোনো মানে অসুবিধা এটা নেই। ওপেন টেন্ডার হয় না এত বড় কাজ? এটার ওপেন টেন্ডার হয় নাই। আচ্ছা, আচ্ছা, এই জায়গায় আমি একটু বলতে চাই। জি বলতে জি পারবো? জি প্লিজ। যেটা বলতে চাই যে যেমন ধরেন 180 দিনে সরকারি দলের আমরা নিয়ে কিন্তু আলোচনা করছি, কিন্তু আমার মনে হয় কি 180 দিনে আমরা এই ধরনের টেবিলে বিরোধী দলকে নিয়ে একটু আলোচনার বিষয় আছে। নাম্বার ওয়ান, একটা সরকার কিন্তু সরকারের একটা বড় পার্ট হলো বিরোধী দল। আমরা কিন্তু সেই জায়গায় সরকারি দলের সমালোচনা ডেফিনেটলি করব। সরকারের সংসদের পার্টি একটা- বিরোধী দল না, আচ্ছা, আলোচনা সংসদের হচ্ছে সরকারের রিপোর্টটা নিয়ে। সরকারেরই একটা পার্ট। কারণ কি আপনার সংসদে আমরা কিন্তু সরকারি দল বিরোধী দল উভয় সম্মিলিতভাবে কিন্তু জি, সংসদ আর সরকার তো আলাদা। না, ধরেন বিরোধী দল হিসাবেও তাদের কিন্তু অনেক দায়িত্ব আছে, জি, জি। রেসপন্সিবিলিটি আছে। জি। এবং আপনি যেমন ধরেন বিভিন্ন ধরনের যে অনুদানগুলো আমরা দেওয়া হয়, বিরোধী দলেও কিন্তু সেখানে পাচ্ছে। যেমন ধরেন এই যে এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছেলের ব্যাপারে নিয়ে আসলো, কিন্তু আমি যতদূর জানি তার নিজস্ব কোনো নেই, মানে নিজস্ব কোনো মানে তার যে নিজস্ব কোনো কোম্পানির পক্ষে সেই করেছে এটা না, ওই কোম্পানির হয়ে তিনি মানে গবেষণামূলক মানে পরামর্শ দিচ্ছেন। হ্যাঁ, তো সেই বিষয়টা এখন ওনারা ওইটাকে বলছেন যে উনি এই কোম্পানিটা পরিচালনা করছেন, কিংবা এইটাই ওনার কোম্পানি। এটা আমার মনে হয় আরও যাচাই বাছাই করে তারপরে এই বিষয়টা নিয়ে আসা দরকার। কিন্তু আমরা বিরোধী দলের কিন্তু আমরা দেখেছি বিরোধী দলের একজন সংসদ সদস্য সামান্য ঐচ্ছিক ভাতা দেওয়া হয়েছে। সেই ঐচ্ছিক ভাতা কিন্তু দেখা গিয়েছে তার মানে দেখা গিয়েছে যে তার পরিবারের 2 জন সদস্যের নামে নেওয়া হয়েছে। আবার ধরেন বিরোধী দলের একজন নেতা যে শিবিরেরও প্রধান ছিল, তাকে আমরা দেখেছি যে তার স্ত্রী ডাক্তার, এবং তার স্ত্রীর নামে কিন্তু লোন নেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু আমার মনে হয় আলোচনার দরকার। তো লোনের সময় চলে যায় নাই তো, ঋণ খেলাপি না হলেও এই মুহূর্তে আপনি কেন, যেখানে আমরা দেখতে পাই যে একজন সাধারণ নাগরিক কিন্তু লোন নেওয়া অনেক ডিফিকাল্ট, কিন্তু সেখানে দেখা যাচ্ছে বিরোধী দলের একজন নেতা কিন্তু তার ক্ষমতা প্রয়োগ করে কিংবা ক্ষমতা অপব্যবহার করে, যেটা তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছেলের ব্যাপারে নিয়ে আসতে চায়। কাজেই আমি মনে করি এই জায়গাগুলো যেমন সরকারি দল কোনো অন্যায় করলে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক একইভাবে বিরোধী দলও কোনো মানে দুর্নীতির মধ্যে কিংবা কোনো অপরাধ করলে সেটাও কিন্তু আমার মনে হয় সমালোচনা করতে হবে এই টেবিলে। 180 দিনের মধ্যে আমি মনে করি এই জায়গাগুলো কিন্তু আলোচনায় নিয়ে আসা দরকার। আর ছাত্রদল যুবদলের বিষয়টা বলেছেন, আমরা কিন্তু দেখতে পাই জামাত ইসলামও কিন্তু কম যান না। আমরা কিন্তু দেখেছি আপনার রাজশাহী ইউনিভার্সিটিতে যে প্যানেল হয়েছে, যে প্যানেল নির্বাচিত হয়েছে, সেই প্যানেলের জিএস আম্মার কি করেছে, সেখানে কিভাবে মানে ধাপে ধাপে শিক্ষকদের টর্চার
টর্চার করেছে। পরবর্তীতে কিছুদিন আগে দেখেছি যে বিশেষ করে শিক্ষকদের টর্চার করেছে। হ্যাঁ, একজন আমার কি শিক্ষককে শিবিরের? আমার শিবিরের না। আপনার এটা জানা উচিত ছিল। একজন শিক্ষককে অ্যাসাল্ট করেছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আপনি জানেন যে লাইব্রেরির ভিতরে গিয়ে 3 জন মানে ওখানকার ছাত্রছাত্রী আশ্রয় নিয়েছিল, কিন্তু সেখানেও গিয়ে তাদেরকে নির্মমভাবে আঘাত করেছে। এবং পরবর্তীতে চরমভাবে তারা যখন নির্যাতনের শিকার হয়েছে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সেখান থেকে টেনে এনে কিভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে। সেই বিষয়গুলো কিন্তু কখনো এখানে নিয়ে আসা হবে না। আরেকজন আপনি জানেন যে জামাত ইসলামের সম্ভবত যশোরে একজন এমপির মেয়ে কিভাবে ওই এলাকার জনগণকে কিভাবে মানে নির্যাতনের শিকার হচ্ছে সেই এমপির মেয়ের দ্বারা, সেই বিষয়গুলো কিন্তু নিয়ে মানে হচ্ছে। কাজেই আমি মনে করি যে এই বিষয়গুলো আস্তে আস্তে নিয়ে আসতে হবে। আর আরেকটা হলো যে দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের মানুষের যে মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে, সেইটা কিন্তু সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাই জামাত ইসলামের মধ্যেও দেখতে পাই, এনসিপির মধ্যেও দেখতে পাই, কোনো জায়গায় আমাদের দলেও কিন্তু আছে। আমি মনে করি যে আমরা একদিকে যেমন আত্মসমালোচনা করারও সময় এসছে, ঠিক একইভাবে আমি যখন অন্যের সমালোচনা করি সেই জায়গায় কিন্তু আমার মনে হয় যে সেই সমালোচনা করবার আগে নিজের সমালোচনাটা, নিজের আত্মসমালোচনাটা করলে অনেক বেশি আমরা মনে হয় যে আমরা এই মূল্যবোধের যে অবক্ষয় সেই জায়গা থেকে আমরা উদ্ধার তারা দুইজনই মানে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে কথা বলছেন। আপনি এই বিষয়টা নিয়ে বলবেন যে 180 দিনের কথা যেহেতু আজকে আলোচনা রেখেছি আমরা, $37 বিলিয়ন রিজার্ভ এবং মূল্যস্ফীতি 9.16% নামিয়ে আনার কথা বলা হলেও সাধারণ মানুষের বাজারে আসলে কি স্বস্তি আছে? মানে তার সবচাইতে বড় স্বস্তির জায়গায় মানুষ এখানে খুঁজে। মানুষের কি এখন অসহায়ত্ব দেখেন? আর সেকেন্ড আরেকটা প্রশ্নের সাথে জুড়ে দিই, সেটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে বিবিএস এর যে পরিসংখ্যান, সেখানে প্রায় 22 লাখ বোধহয় বেকার, এবং এটা পার্মানেন্ট বেকার কাইন্ড অফ, মানে সিজনাল না। সেই জায়গাগুলো, এবং আপনি দেখলেন যে ইন্ডিয়াতে যেভাবে এই যে তেলাপোকাদের মানে একটা রাজনৈতিক দল ককরোচ পার্টি, তারা যেভাবে আন্দোলনে নেমে আসলো, এবং আমাদের এখানেও যে আন্দোলনটা শুরু হয়েছিল মূলত ওই কোটার দাবি বা চাকরির জন্য, মনে হচ্ছে না ভেতরে ভেতরে এই দেশের যুব সমাজও ধুঁকছে বা ফুঁসছে? আচ্ছা, আপনার প্রশ্নগুলোতে আসবো, কিন্তু এখানে দুটা কথা ওনারা তো বলেছেন, আমি দুটা কথা একটু বলি। প্রথম কথা কি, এটা একটু পরিষ্কার করার জন্য বলবো, যেমন মনে করেন আমরা যখন কোনো রিসার্চ করি, বিগ ফান্ডেড রিসার্চ যখন হয়, তখন বিগ প্রজেক্ট যখন এখানে আসে, তখন এটার কিন্তু অভ্যন্তরীণ একটা লোকাল ইনস্টিটিউশন থাকে, কারণ সে বাইরের থেকে বিনিয়োগ কিন্তু সে করছে, টাকাটা কিন্তু সে দিচ্ছে, এটা কিন্তু গভর্নমেন্টের টাকা না। হ্যাঁ, টাকা ডিস্ট্রিবিউটের জন্য সে কারো কাছে পরামর্শ নেবে। ধরেন আইসিডিডিআরবির সাথে তারা কানেকশন করে, তারপরে কিন্তু আমরা রিসার্চটা করি। এর ক্ষেত্রে আইসিডিডিআরবির কাজ থাকে হচ্ছে সংযোগ ঘটিয়ে দেওয়া, যে আপনি কাজটাকে কিভাবে করবেন, এর কাজটা, এটা একটা বোঝার জন্য বললাম। এখন ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীর এইটা নিয়ে না অনেক আলাপ হচ্ছিল দেখে, আমি যতটুকু দেখেছি, আমি একটু পরিষ্কার করার স্বার্থে বলছি, প্রায় 40,000 কোটি টাকার যে প্রজেক্টের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু কোনো ধরনের ওই যে টিমটা, ওটা হচ্ছে পরামর্শক টিম, মানে তারা পরামর্শ দিবে যে তারা কিভাবে কাজ করবে। এখানে কিন্তু উনার ওই এখতিয়ারও নাই যে তিনি টাকাটা সরাসরি পাবেন, এটা কিন্তু ওনার এখতিয়ার নাই কাকে কাকে দিবেন। এখন ওইটা পরবর্তী দুর্নীতি। আরেকটা কথা আমি এখানে বলবো কি, মারুতি সুজুকি, এই ঘটনাগুলো আমাদের সাথে এর আগেও ঘটেছে বাংলাদেশে। আপনি মারুতি সুজুকির এই ইন্ডিয়ান গাড়ি কোম্পানিটা জানেন, পারবে এই অফারটা বাংলাদেশে এসেছিল, এবং ঠিক এরকম একটা গন্ডগোল সিমিলার সর্ট অফ এর কারণে এটা ইন্ডিয়ার লুফে নেয়, এবং ওই সময় ইন্ডিয়া তার লোকাল প্রোডাকশনে এই গাড়ি বানানো শুরু করে। আজকে ইন্ডিয়া গাড়ি বানাতে পারে, আমরা পারি না। তো এইটা কিছু বিষয় থাকে। তো এই জায়গায় আসলে কোনটা নেপোটিজম আসলে যদি হয়, এটা অবজেকশনেবল, কিন্তু যদি আসলে সত্যিকার অর্থে পরামর্শ দেওয়ার কাজটা যদি হয়ে থাকে, যেটা কিনা দেখা যাচ্ছে, সেটা যদি হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এই নেপোটিজমটা হবে কখন, যখন ওই যে পরবর্তী যে ডিসবার্সমেন্ট বা পরামর্শকের যেটা রেমুনারেশন, সেটা পাওয়ার জন্য একটা ফেয়ার সিলেকশন প্রসেস হবে না। সেটা হয় নাই। না, রেমুনারেশন না, অবশ্যই এখানে রেমুনারেশন আছে। আপা, এই শব্দটা পরামর্শকের ব্যাখ্যাটা আমি জানি, একটা প্রজেক্টে এই শব্দটা ব্যবহার করা হয় এভাবে না, কনসালটেন্ট সিভিল ওয়ার্কসে এটা এভাবেই আসে। আপনি যেমন জানেন আমিও জানি, এখানে যেটা কনসালটেন্ট মানে যিনি কনসাল্ট করবেন, তার একটা ফিজ আছে। এখানে ফিজ সেটা তো পরবর্তীতে, যখন এটা প্রজেক্ট আকারে যখন এটা কাজটা করবে, এটা ফিজ না, এটা ফ্রি কিন্তু করতে সরকার অলরেডি
একটা ডিক্লারেশন দিয়েছে, যদি বিদেশি বিনিয়োগ কারো মাধ্যমে আসে তাহলে তাকে গভর্নমেন্ট একটা ইনসেনটিভ দেবে। এটা বোধহয় এখনই এটা এই হয়েছে কিনা আমি কাজটা এই নিশ্চিত ফার্মের না। মাধ্যমে আসে নাই। আপনি আচ্ছা। আরেকটু তথ্য যাচাই করেন। আমি তথ্য যাচাই করেছি এবং পরামর্শক শব্দটা যেটা বলা হচ্ছে সেটার ইনসেনটিভ আছে এবং সেটার জন্য ফেয়ার সিলেকশন প্রসেস হয় নাই। আমাদের মাথা ব্যথাটা সেখানে, কয় টাকার প্রজেক্ট, কে কখন টাকা পাবে সেটাই শোনা। কাজটা হচ্ছে এটা একটা সরকারি কাজ। এটা কিন্তু আচ্ছা। এখানে আরএফকিউ nepotism করে হচ্ছে যাবে না, কিনা? এটা কিন্তু ঠিকাদারেরও করবে না, যেটা আমার আপা তখন উদাহরণ দিয়েছিল। বিকজ বাইরে থেকে যখন আসে তখন সে ঠিকাদার করে না, তখন সে টর করে, এবং টর করার প্রেক্ষিতে এবং ওয়ার্ল্ড ওয়াইড আমরা যারা বিদেশে পড়াশোনা করেছি ইউ এভরি নো, ওখানে কিন্তু খুব স্পষ্ট একটা জিনিস থাকে, রেফারি অ্যান্ড রেফারেন্স। সো এখন এটা কিন্তু ওখানে স্বীকৃত পদ্ধতি। আপনি জানেন যে ওখানে আপনার যে রেফারি দিবে, এখন যদি গল্পটা আমি এভাবে তুলি যে উনি রেফারি দিয়েছেন দেখে এটা বাজে, আসলে এইভাবে বিদেশ চলে না। আই এম ভেরি সরি টু সে, এটা কিন্তু আরএফকিউ হয়নি এবং ওই প্রসেসে যায়নি। সেই জায়গাটা থেকে আমি বলছি যে এটা এখনই এই জায়গাটা আমার বিবেচনায় আসে না, এটা আমার অবস্থান, এটা হচ্ছে আমার তরফ থেকে। আচ্ছা, দ্বিতীয় একটা কথা বলি। আপা আরেকটা কথা বলেছেন, কথাটা খুব সুন্দর ছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাটা বলেছেন। আপা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বলেছেন যে কিছুই পরিবর্তন হয়নি, এটাই একটা পরিবর্তন। আগে যারা ছিল তারা বলতেন সব পরিবর্তন হয়ে গেছে, Exactly. একদম ডিজিটালাইজেশন হয়ে গেছে, কোনো কিছু নাই। এইটা একটা পজিটিভ পরিবর্তন, আমি এটা মনে করি যে এই যে বলা, এবং ওনার এই কথাটা আমি শুনেছি, এই কথার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে খুব আনফরচুনেট, সেটা হচ্ছে তদবির তদবির তদবির। যেমন আমি খুব নির্দ্বিধায় এটাকে আমি ওপেনলি চ্যালেঞ্জ দেবো, আমি আমার জীবনে কোনোদিন তদবির করি নাই। আল্লাহ বাঁচাইছে আমাকে, এখন পর্যন্ত ওই জায়গায় আমার পড়তে হয়। তিনি তার বক্তব্যে আরেকটা জিনিস উল্লেখ করেছিলেন, আমি মনে করাই দিই। হ্যাঁ। তিনি বলেছিলেন, না ওই বক্তব্যে না, প্রথম আলোর সাথে একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে জি। যারা তখন মানে 5 আগস্টের পর যখন আগে সরকারের পতন হয়, জি। তারপর ইন্টারিম গভর্নমেন্টে যেন তার বিষয়ে তদবির করা হয়, সে যেন কোনো ইউনিভার্সিটির ভিসি হইতে পারে, টাকা পয়সা কোথায় কি লাগবে তার কাছ থেকে মানে চাওয়া যাইতে পারে। সে এই বিষয়টা নিয়ে খুবই বিব্রত এবং ভেরি এই কথা আনফরচুনেট, জি খুবই আনফরচুনেট। এটা তো এই যে এইটা না, আমার মনে হয় দেখেন, মার্দিয়াপাড়া ক্ষমতায় থাকুক, হেলেনা আপারা ক্ষমতায় থাকুক, আর যারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতায় থাকুক, প্রশ্ন হচ্ছে, আমি কথাটা আগেও বলেছি, এই জাতির মানুষ যদি তার নিজস্ব যে চেতনা, চিন্তা জগতে যদি এরকম হয় যে আমি এখানে যাবই হচ্ছে, এটা যেই প্রশ্ন আপনি আমাকে করেছিলেন না, তাইলে কিন্তু এটা সমস্যা। এটা এক। আরেকটা সমস্যা আছে, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে দ্রব্যমূল্য, উদ্যোগতি, বেকার, রাইট? আচ্ছা, ধরেন এই যে পে স্কেলের কথা যে বলা হচ্ছে, আমি তো পে স্কেলের সরাসরি সুবিধাভোগী। জি। এখানে কিন্তু আপারা দুইজন কেউ পে স্কেলের সুবিধাভোগী জি, না। জি, আপনার উপর আমি ক্ষেপে যাবে কিন্তু কিনা? জি, বলেন। একমাত্র, হ্যাঁ, জি। আমি পে স্কেল চাই না। আমি রেজনে করি স্নিগ্ধা, পে স্কেল চাই না। কেন চাই না জানেন? কারণ বাস্তবতা হচ্ছে পে স্কেল এই সমস্যার সমাধান না। সমস্যার কি হবে জানেন? আজকে বেতনটা বাড়বে, কালকে আমার বাজারের পণ্য বাড়বে, পরশুদিন আমার যে রিক্সা চালক আছে তিনি বলবেন আমি চলতে পারি না, রিক্সা ভাড়া বাড়বে, বাসের তেলের ভাড়া বাড়বে, বিদ্যুতের ভাড়া বাড়বে। এইভাবে কিন্তু আমরা একটা দারিদ্র্যের দুষ্টচক্রের মধ্যে আক্রান্ত। আপনি যদি পে স্কেল করা হয়, কেন জানেন? পে স্কেল করা এইটা কিন্তু 11 বছরের মধ্যে যে হয়নি। আপনি এই পে পক্ষে না, কিন্তু আপনার যারা কলিগ, হ্যাঁ, হ্যাঁ, তারা যারা পক্ষে হবেন। বিভিন্ন সরকারি চাকরিজীবী বাংলাদেশে যত আছে সবাই আপনার উপর খেপে যাবে। সেটা কর্মচারী, মানে সেই 20 গ্রেড থেকে শুরু করে, মানে প্রথম গ্রেড থেকে শুরু করে 20 গ্রেড পর্যন্ত। ভাই, আমার উপরে এমনি সবাই খেপে, মানে যখন যার পক্ষে না যায় তাই খেপে। কিন্তু আমি ফ্যাক্টটা বলি আপনাকে, এই যে পে স্কেল বাড়ানো, আপনি যদি একটু চিন্তা করে দেখেন, পে স্কেল কোনো সমস্যার সমাধান না। পে স্কেল বাড়ানো একটি জনতুষ্টবাদী পদক্ষেপ। এই পে স্কেলটি কিন্তু 24-এর আগে যখন ওই যে আমি তুমি ডামি ইলেকশন ছিল, আমি তুমি ডামি ইলেকশনের পরে ওটা কিন্তু একটা খুশির প্রজেক্ট ছিল। এই পে স্কেল কিন্তু আজকের পে স্কেল না, পে স্কেল বাড়ানো হবে, পে স্কেল বাড়ানো হবে, এটা এক। এখন আপনি আমার পে স্কেল বাড়ালেন, কিন্তু আমার জীবনে আগে আমি 5,000 টাকা ইনকাম করতাম, 500 টাকা ভাই সেভ করতাম। এখন আমি 10,000 টাকা ইনকাম করি, 5,000 টাকা লোন করি। হোয়াট ইজ ইট? মানে আমি তো একজন শিক্ষক, আমি তো একটু গবেষণা করি, তো আমার বক্তব্য, বাইরের দেশে দেখেন, এই যে বিএনপি বসে তার বাজেটে ট্যাক্সের কথা নিতেই তো হবে, ট্যাক্স তো তার একমাত্র জায়গা। আমার এখানে ট্যাক্স দেয় কে? আমার এখানে ট্যাক্স দেয় হচ্ছে আমার মতো লোকরা, যারা কিনা ওই যে বেতন থেকে ট্যাক্সটা কেটে নেয়। আপনি কি কখনো চিন্তা করেছেন? আমি উইথ ডিউ রেসপেক্ট, বাংলাদেশের যিনি চিকিৎসা সেবায় থাকেন, একজন ডাক্তার, আপনাদের বলছি, সাধারণ মানুষকে বলছি, ভাই একটু যান, 1,000 টাকা মিনিমাম ভিজিট হবে, তার নিচে পাবেন না। 50 জন রোগী দেখবে, 49 নাম্বার সিরিয়াল আমার হবে। একদিনে
এক সন্ধ্যায় 50 জন রোগী 1000 টাকা, কত টাকা আপনি ইনকাম করলেন? এইটা ক্যাশ টাকারই, এটার কোনো ট্যাক্স নেই। কেন নাই? উকিলের কেন ট্যাক্স নাই? তার হিসেবে এগুলো যখন লেনদেন হয় তারা কেন ট্যাক্স দেন না? কেন আমার মতো আমি রেজনা করিম স্নিগ্ধা যে সরকারি টাকা পাবো সেই ট্যাক্সটাই আমি দিব, যিনি আমার পে স্কেল আছে সেই টাকাটাই কিন্তু তিনি দিবেন। যার কোটি কোটি সম্পত্তি আছে, সেটা হোক আশিয়ানা, হোক এস এ আলম, হোক বসুন্ধরা, হোক নাবিল গ্রুপ, ভাই টাকা তো আপনাদের আছে, ট্যাক্স তো আপনাদের দেওয়ার কথা, তাই সেই টাকা কয়জন দেয়? ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাটাও আমি এখানে নিয়ে আসি। গ্রামীণ ব্যাংকের কত কোটি টাকার ট্যাক্স আপনি মকুব করছেন? এটা তো কোনো বিচক্ষণতার কথা হতে পারে, আপনি ট্যাক্স মকুব করেছেন তো, হ্যাঁ আমি আইনে আছে, তাহলে আপনি এটা কি করবেন? আচ্ছা আরেকটু বলি, বাইরের দেশে যখন আপনি আনবেন, বাইরের দেশে কি হয়? বাইরের দেশে কিন্তু ফারাবি, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, ওখানে আমি চাকরি করে এসে থেকে আসি, ওখানে যখন উপরের পজিশনে কেউ যায়, ওখানে কেউ ট্যাক্স বাড়ায় না, সুবিধা বাড়ায়, বেনিফিট বাড়ায়, মানে আপনার বেতন বাড়ায় না। বেতন বাড়ালে তো আপনার ট্যাক্স বেড়ে যাবে, তো ওটা তো কোনোই হবে না। ধরেন আপনি বেতন বাড়ালেন, ওই হিসাবে আমার হাউস রেন্টও বাড়াইলেন, আমার হাউস রেন্ট ওখানে পুরো চলে গেল। কেন? আপনি আমাকে হাউস দেন, ফ্রি হাউস দেন, আপনি এই সুবিধাগুলো বাড়ান। 8000 টাকা দিয়ে যেই রাষ্ট্রে একটা পে স্কেল শুরু হয়, সেই 8000 টাকার লোকটা আপনি জানেন, আমি জানি, আমি সবাইকে বলছি, বলেন তো এই ঢাকা শহরে 8000 টাকা দিয়ে কিভাবে একটা পরিবার চলতে পারে? তাহলে সেই লোকটা দুর্নীতি করবে না তো কি করবে? সেই যুক্তি দিয়েই তো তারা পে স্কেলটা চায়, মানে সেই পে যুক্তি দিয়ে স্কেল বাড়িয়ে 8000 টাকা থেকে কততে যাবেন? 8000 টাকা কি 80,000 হবে না তো, তাই না? 8000 টাকা তো হবে 16,000, 16,000 গল্প তো একই হবে। তাহলে আপনি যে একটা স্ট্রাকচারাল জায়গাতে নিয়ে আসছেন, আমাদের দেশে কোনো, আজকে ঢাকা শহরে আমরা যারা রিসার্চ করে চলার জন্য খোঁজ নিয়ে দেখেন, প্রতিটা মানুষ একটা দ্বিতীয় কোনো ইনকাম সোর্স অফ ইনকামের চেষ্টা করে। এখানে মানুষের শেয়ার বাজার নাই, বিনিয়োগের কোনো মাধ্যম নাই, এক সঞ্চয়পত্র ছাড়া মধ্যবিত্তের কোনো অবস্থান নাই। তাহলে প্রতিটা মানুষ তো এখানে দ্বিতীয় ব্যবসা দিকে যাচ্ছে। রাষ্ট্রের কি উচিত? রাষ্ট্র কি পারবে তার এত এই 18 লক্ষকে, ভাই 18 লক্ষ মানুষকে বাঁচাতে, যে 18 কোটি মানুষের কথা ভুলবেন না যেন, ঠিক আছে? যে দিনমজুর থাকে সে কিন্তু দিনমজুরই থাকে। জি জি, পরিষ্কার। মানদি মমতাজ, এই বিষয়টা নিয়ে বলবেন? আমি আপনার কাছে প্রশ্ন, মানে তার বক্তব্য বড় হয়ে যাচ্ছিল তো, জন্য আর মনে করাই দিলাম না। সেটা হচ্ছে বাংলাদেশের বেকার সমস্যা। আপনি এই যে আন্দোলনটা ইন্ডিয়াতে দেখলেন, আমাদের পরিস্থিতি কিন্তু পাশাপাশি দেশ, তো মোটামুটি সিনারিওটা দেখা যায়, এবং সেই বিক্ষোভ থেকে, সেই ক্ষোভ থেকে ছেলেরা কিন্তু মাঠে নেমে আসছিল, মেয়েরা কিন্তু মাঠে নেমে আসছিল যে কাজের সুযোগ নাই। এবং তারপর এই যে 2টা বছর গেল ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে এখন পর্যন্ত, বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আপনি বলবেন? শিল্প কারখানার কিংবা এই যে বিদ্যুৎ গ্যাস যে সংকটটা এখন তৈরি হচ্ছে, আপনি এর কোনো সমাধান দেখেন? জি, প্রথম কথা হচ্ছে যে বিনিয়োগ পরিস্থিতি, কর্মসংস্থানের মূল বিষয়টাকে আমরা যদি অ্যাড্রেস করতে চাই, আমাদের মতন একটা দেশকে মানতে হবে যে আমি সবাইকে দেশের ভেতর চাকরি দিতে পারবো না, তাহলে আমাকে উইংসগুলো বাড়াতে হবে। আমাদের বাইরের মানুষ পাঠানো এবং সেটার ব্যাপারে সিরিয়াসলি চিন্তা করার সময় আসছে। কারণ আমরা একটা আনস্কিল্ড লেবার পাঠাচ্ছি, যেটাতে একই খরচে আমি একটা স্কিল্ড লেবার পাঠালে সে শুধু তার পরিবার না, তার গ্রামের সিনারিও সে পরিবর্তন করার সামর্থ্য রাখে। কিন্তু এই জায়গায় আমার ইনসেন্টিভ কম, চেষ্টা কম। এখানে আমাদের মনোযোগ দিতে হতো। আমরা আমাদের ইশতেহারে এই কথাটা খুব গুরুত্বের সাথে উল্লেখ করেছিলাম। দ্বিতীয় একটা পরিস্থিতি হচ্ছে ইনভেস্টমেন্ট নিয়ে আসা, যেন দেশেই এই কাজের পরিস্থিতিগুলো তৈরি হয়। কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেটা আমাদের বড় সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের এখানে এনার্জি সেফটিটা নিয়ে মানুষ সন্দিহান, যারা ইনভেস্টর। আমরা ইন্টারিমের সময় এটা দেখেছি যে একটা নির্বাচিত সরকার দেখতে চাচ্ছেন, কিন্তু নির্বাচিত সরকার আসার পরে আমরা যুদ্ধ পরিস্থিতি, বিভিন্ন কারণেই অনেকগুলো জায়গায় আনস্টেবল অবস্থা দেখছি। এখন আমাদের করণীয় কি? আমরা জানি যে আমার সামর্থ্য কতটুকু, সেই অনুযায়ী আমি এটাকে রেশনিং করছি কিনা, এটাকে একটা ইন্টেলিজেন্ট সিস্টেমে নিয়ে যাওয়া উচিত। যেটা আমার নাই, আমি হাউস হোল্ডে যেই এনার্জি খরচ করছি, সেই এনার্জি আমার আসলে ফ্যাক্টরিতে যাওয়ার দরকার ছিল। তাহলে আমি হাউস হোল্ডকে কী করব? আমি তাদেরকে বিকল্প ব্যবস্থাটা করে দিই। কি বিকল্প ব্যবস্থা? যেমন ধরেন আমি বললাম যে আপনারা যে এই 1 মাস গ্যাস পাচ্ছেন না, আমি আপনাকে এই 1 মাসের গ্যাসের বিলটা দিতে হবে না, কিন্তু এই পয়সাটা আপনি ইলেকট্রিসিটিতে খরচ করেন। আমাকে তো একটা না একটা ব্যবস্থা করতে হবে। এনার্জি ইলেকট্রিসিটির অবস্থাও কি এরকম আছে যে সে আসি ইলেকট্রিসিটির ব্যবস্থা করার ব্যাপারে দেখেন আমাদের সামনে অনেকগুলো মানে কানাগলি আছে। একটা কানাগলি হচ্ছে ক্যাপাসিটি চার্জ। আমরা এমন কিছু জায়গায় পয়সা খরচ এখনো করে যাচ্ছি যেগুলো থেকে কিন্তু আমরা কোনো বিদ্যুৎ পাচ্ছি না।
সেগুলোর ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং আমি মনে করি এই কিছুদিনের মধ্যেই এই 6 মাসের মধ্যে সরকার খুব জরুরি ভিত্তিতে এই পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল। দ্বিতীয়ত হচ্ছে রিনিউয়েবল এনার্জির দিকে আমার চলে যেতে হবে। হ্যাঁ, আমি এটা 1 বছরে পারবো না, কিন্তু আমার তো একটা লম্বা প্ল্যান থাকতে হবে যে একটা সময় গিয়ে আমি শিফট করে যাব, হাউস হোল্ডকে সম্পূর্ণভাবে রিনিউয়েবলে দিয়ে দিব। হ্যাঁ, তখন কি হবে, আমি ফ্যাক্টরিগুলোকে ফ্ললেসলি চালাতে পারবো। অন্তত আমি তাকে 2 শিফটের প্রতিশ্রুতি দেই, ইমার্জেন্সিগুলোকে 1 শিফটের প্রতিশ্রুতি দেই যে আমি তোমাকে 1 শিফট ফ্ললেস এনার্জি সাপ্লাই দিব। কিন্তু এই ম্যানেজমেন্টের দিকে যখন আমরা তাকাচ্ছি, তখন আমরা সরকারের দিকে তাকালে হতাশ হই। এমন একজন আমাদের এনার্জি মন্ত্রী, যিনি এর আগে প্রতিমন্ত্রী ছিলেন এবং ফেইলিয়ারের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাকে আবার কেন এবার পূর্ণমন্ত্রী দেওয়া হলো আমি জানি না, হয়তো এটা সরকারের কাছে কোনো ব্যাখ্যা আছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে দেখেন, পুরাটাতে কোনো রকম ইনফরমেশন দেওয়া ছাড়াই মানে মোটামুটি ক্রাইসিসটা পার হয়ে যাচ্ছে। সরকার কোনো কৈফিয়ত দিচ্ছে না, কোনো জবাবদিহি করছে না। মিডিয়া যাচ্ছেন, কেউ বলছেন 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, আরেকজন বলছে 10 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। মোটামুটি একটা হুইমজিক্যাল অবস্থা। আমার কথা হচ্ছে ক্রাইসিস থাকতে পারে, কিন্তু ক্রাইসিসকে আমরা প্রপারলি অ্যাড্রেস করছি কিনা। আপনি মানুষকে বলেন না যে ঠিক আছে আপনার বাসায় 2 ঘন্টা কারেন্ট থাকবে না, এই এতটা থেকে এতটা এই এলাকায় থাকবেন, আপনি তার জন্য এর আগে প্রিপারেশন নেন। এটা তো বলতে তো অসুবিধা নাই, আসলেও তো থাকছে না। কিন্তু একটা মানুষকে আমি জানালে, নাম্বার 1, মানুষ ইনফরমেশন পেতে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারে। 2, সে কিন্তু মন থেকে এই সিস্টেমটাকে মানে যে হ্যাঁ আমি জানি এটা কি হচ্ছে। আর নাহলে কারেন্টটা চলে যায়, হয়তো সে একটা জরুরি কাজের মাঝখানে। আমি নিজেই জানি না যে আমার বাসায় এখন আমি যে গ্যাস দিয়ে রান্না করবো আজকে না ইলেকট্রিসিটি দিয়ে রান্না করবো, আমি জানি না। নাম্বার 2, আমি জানি না কখন আমি কোনটা পাবো, তাই না? এই জায়গাগুলোকে অ্যাড্রেস করা উচিত এবং ইন্টেলিজেন্টভাবেই অ্যাড্রেস করা উচিত। জি। আর আরেকটা কথা আমি আপনাকে বলি যে প্রধানমন্ত্রী আমি খুব অবাক হয়েছি যে উনি যখন বললেন যে আপনারা 3 মাসের মধ্যে একটা প্ল্যান দেন, না হলে আপনারা ক্ষমা চান। একটা দায়িত্বশীল জায়গা থেকে এই কথাটা বলা ঠিক না। এটা তাকে কেউ বলছে না কেন আমি জানি না। তাকেই সরকারের দায়িত্ব দেয়া হয়েছে, প্রধানমন্ত্রীর ফ্ল্যাগটা তারই, তাকেই এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শুরুতেই যুদ্ধ হচ্ছিল। আপনি কেন দেখেন এখনো একটা স্থায়ী কমিটি হয় নাই, এনার্জি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিটা এখনো হয় নাই, 6 মাস চলে গেছে। তাহলে কি আপনি এখনো বলবেন যে এটা হানিমুন পিরিয়ড যাচ্ছে দেখে হয় নাই? এটার কৈফিয়ত কি? আপনি যে বিরোধী দলের থেকে সহযোগিতা চাচ্ছেন সেটার স্ট্রাকচার কি? আমরাও কি আরেকটা টেলিভিশন চ্যানেলে গিয়ে বা আরেকটা জনসভায় গিয়ে তারপর এরকম বলবো? অথচ আমরা বলেছি, আমরা 3 মাস আগে লিখিত রিপোর্ট জমা দিয়েছি দলের পক্ষ থেকে যে এই কাজগুলা করেন। জি জি। হেলেন জেরিন খান, বেকার সমস্যার কথা বলছিলাম এবং বলা হচ্ছিল যে এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময়টাতেও এই জ্বালানি নিয়ে শিল্প খাতে ডেফিনেটলি অস্থিরতা তৈরি হয়েছিল নানা কারণে। এখানে মালিকদের লোন, আগের সরকারের সাথে যুক্ত থাকা এবং তাদেরকে অনেকে এই দেশ ছেড়ে চলে যাওয়া বা নানান রকমের সংকট ছিল, শ্রমিক সংকট ছিল। কিন্তু জ্বালানি এইভাবে প্রকট আকার ধারণ করে নাই যেটা এখন দেখা যাচ্ছে। এটা কি আগে থেকেই ছিল? আপনার কি মনে হয় এই জায়গাটা কি সরকারের কোনো অদক্ষতা এখানে সামনে আসে কিনা? দেখেন, এটা তো সরকারের কোনো অদক্ষতার কোনো বিষয় না, এটা তো দিনের আলোর মতো স্পষ্ট। অন্ততপক্ষে আমরা যারা এখানে যে 4 জন আছি আমরা খুব ভালো করেই জানি, কারণ আমরা তো সচেতন। এখানে বাংলাদেশের অসংখ্য অসচেতন নাগরিক আছে, তাদের কাছে আমরা এই মেসেজটা দেওয়া দরকার। এটা ডেফিনেটলি এই জায়গায় আমি একমত। কিন্তু আমরা যারা সচেতন আমরা তো জানি কী কারণে এই সমস্যাটার মুখোমুখি হচ্ছি। প্রথম সমস্যা হলো যে এটা একটা বৈশ্বিক সমস্যা। আপনি জানেন, যদি এই যে আমেরিকা, ইরান এবং ইসরায়েলের এই মানে যুদ্ধটা না লাগতো এবং হরমুজ প্রণালীটা যদি বন্ধ না হতো, তাহলে আমরা কিন্তু আজকে এই সমস্যা পুরোটাই। এটা একটা। আরেকটা হলো যে আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারটি ছিল তখন, এটা তো এই যে বাংলাদেশের যে বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা এটা হবে, এটা কিন্তু সচেতন নাগরিকরা অনেক আগে দীর্ঘদিন যাবত এবং যারা এক্সপার্ট তারা কিন্তু মানে অনেক আগে থেকে ভাবতে ছিল। কারণ আপনি দেখেন দীর্ঘ বছরে, এই 17 বছরে আমরা নতুন করে যে গ্যাসের উৎপাদন, যেটাই এই ব্যাপারে কিন্তু কোনো কাজ হয় নাই। বরঞ্চ উপরন্ত আমরা দেখেছি, আমরা দিনে দিনে করে আমরা পরনির্ভরশীল আমরা হয়েছি। কাতার থেকে এনেছি, আমরা বিভিন্ন জায়গা থেকে আনার চেষ্টা করেছি। তা এই জায়গায় আমরা কিন্তু ডিপেন্ডেন্ট ছিলাম। তো এখন এই জায়গাগুলো যখন আক্রান্ত হয়েছে,
আক্রান্ত হওয়ার কারণে কিন্তু আমরা আজকে চরম মানে একটা দুরবস্থার মধ্যে পড়েছি। এখন হয়েছে কি এইগুলা ভালোভাবে অ্যাড্রেস করতে হবে, যে কারণেই আমরা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী এইটা মনে হয় ইতিহাসে মনে হয় নতুন একটা এক্সাম্পল সৃষ্টি করেছেন, তিনি নিজে কিন্তু এটার জন্য দুঃখ প্রকাশ করছেন। আমি মনে করি যে এই জায়গাগুলো আমাদের বারবার করে সচেতন করতে হবে। আর এটা তো জানেন যে ইতিমধ্যেই সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে এটা ফেস করবার জন্য কিংবা এটা থেকে উত্তরণ পাওয়ার জন্য। এবং অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে, একটা তো 17 বছর আমরা দেখেছি যে যেই ফ্যাসিস্ট সরকারটি ছিল তারা যেটা করেছে যে কুইক রেন্টালের নামে যে অব্যবস্থাপনা কিংবা তারা যেটা করেছিল এটা করে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, এটা একটা বিষয়। সেই কুইক রেন্টাল এর যে এটা ছিল সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। এটাও কিন্তু অন্যতম, মানে আমরা বিকল্প কোনো পদক্ষেপ না নিয়ে আমরা এই ব্যবস্থাটা যে আমরা বন্ধ করে রাখলাম, এটাও কিন্তু আর একটা নতুন করে এখন যে আমার নতুন করে আপনার ওইগুলো চালু করবে, কারণ ওইটা কিন্তু বলা চলে যে অনেকটা ধ্বংস হয়ে গিয়েছে। তো সেই জায়গায় আপনি নতুন করে নিতে হইলেও আবার একটা সময়ের ব্যাপার, সেই সময়টা কিন্তু জনগণকে আমাদের বারবার করে বলতে হচ্ছে। এই জায়গায় প্রথম দিকে যেটা হয়েছিল যে বলার ক্ষেত্রে আমাদের কিছুটা ধীরগতি ছিল কিংবা আমরা মানে আমাদের জায়গা থেকে আমরা বলি নাই। তো এখন কিন্তু সেই জায়গাগুলো কিন্তু আমরা বারবার করে জনগণকে সচেতন করছি যে আমাদের এই সমস্যাগুলো এটা আমাদের নিজস্ব কোনো সমস্যা না, এটা একটা বৈষয়িক সমস্যা। এবং এই সমস্যা এবং যেটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা করে গিয়েছে কিংবা দীর্ঘ 17 বছর যেই অবৈধ সরকারটি ছিল তারা করে গিয়েছে, সেইটারই ঘানি কিন্তু আমাদের টানতে হচ্ছে। তো এখন আমরা নতুন করে লোকালি মানে একজন মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, মানে যে ম্যানেজমেন্টের কথা মার্দি মমতাজ বলছিলেন, এইভাবে কি ভাবার কোনো সুযোগ ছিল না? দেখে এইটা আরেকটা বিষয় আমি এই জায়গাটাই বলতে চাই, সেটা হলো যে আমাদের যে বিদ্যুৎ প্লান্টগুলো আছে কিংবা আপনি পল্লী বিদ্যুৎ বলেন, এই জায়গাগুলো আছে, সেই জায়গায় কিন্তু আমরা এখনো কিন্তু আমরা বলবো যে ওইগুলো কিন্তু পুরোপুরি আমাদের কন্ট্রোলে না। এই কারণে আমি বলবো যে এই জায়গাগুলোতে এখনো কিন্তু ফ্যাসিস্টদের অনেক দোষরা আছে। কাজে এই জায়গাগুলো যে কনস্পিরেসি হচ্ছে না, এই জায়গাগুলো যে মানে সরকারকে বিপদগ্রস্ত করার ক্ষেত্রে কাজ করছে না, এটা কিন্তু আমরা বলতে পারি না। কাজেই আমাদের এখন হয়েছে কি এত প্রতিকূলতা আমার সামলিয়ে ওঠা আমাদের জন্য একটু মানে সমস্যা আকার ধারণ করছে। এই জায়গাগুলা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ওভারকাম করার চেষ্টা করছি। সেই জায়গায় আমি মনে করি যে জনগণের আমাদের সর্বাত্মক সহযোগিতা করা দরকার। এবং ইতিমধ্যেই জনগণের খুব কষ্ট হচ্ছে, এটা বলতে দ্বিধা নাই, কিন্তু ইতিমধ্যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বিদ্যুৎ মন্ত্রী এবং আমরাও আমাদের যার যার জায়গা থেকে কিন্তু আমরা বলছি যে আমরা মানে এই সমস্যাটা কাটিয়ে উঠতে আমাদের একটু সময় লাগবে, এই সময়টা আপনাদের দিতে হবে। আমরা মনে করি যে কিছুটা হলো মানুষের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও মানুষ যথেষ্ট বুঝতে পারছে। আচ্ছা, মানুষ বুঝতে পারছে কিনা ডক্টর স্নিগ্ধা যদি এই বিষয়টা নিয়ে বলেন। এবং তিনি যে যুক্তি দিলেন যে এখনো দোষরদের কেউ কেউ এখানে দায়িত্বে আছে বলে এই মানুষ এই বিপদে পড়ছে। দেখেন, একটা কথা না বলে আমি পারবো না। আমি যখন মেরিটোক্রেসিকে গুরুত্ব দিব, আমি মনে করি যোগ্যতাবান মানুষ কোন দলের আমার জন্য ম্যাটার করে না, যোগ্যতা গুরুত্বপূর্ণ, এটা আমার অবস্থান, মানতে হবে, তোমার কোনো কথা নেই, আমি তো এটাতে বিশ্বাস করি। কাজে সেই যুক্তিতে তো আসলে আপা যে কথাটা বললেন এটা আমার কিছু যায় আসে না। যদি সেই মানুষটা দুর্নীতিগ্রস্ত না হয়, তাহলে পয়েন্টটা হচ্ছে ওই জায়গাটাতে যে যোগ্যতাবান তাকে আমার অ্যাপ্রিসিয়েট করতে হবে। এটা খুব নির্দ্বিধায় বলি, ভাই আপনি জামাত হন, ফ্যাসিস্ট হন, আওয়ামী লীগ হন, বিএনপি হন, এনসিপি হন, যোগ্যতাবান হন, দেশ আগায়, মানে দায়িত্ব যখন দেয়। আমি এভাবে দেখি। এখন আপনার এই পুরো আলাপটা না আমরা খুব মিসলিডিং একটা আলাপ করতেছি, এইটা আমি একটু না বলে পারবো না। সেটা হচ্ছে যে বাংলাদেশের জ্বালানি সংকটের মৌলিক সমস্যা কিন্তু এটা না যে এটা আছে কি এটা নাই। মৌলিক সমস্যা হচ্ছে এটা যে ওই জ্বালানির উপরে আমার সার্বভৌমত্ব নাই। জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি কিন্তু বজলুর রহমান সাহেবকে নিয়ে এসে আপনার এই পেট্রো বাংলা, এটা কিন্তু উনার হাত ধরে আসে, অর্থাৎ আমার অভ্যন্তরীণ যে গ্যাস, সেই গ্যাসের কথাটা কিন্তু ওখানে উনি এই করেন। এখন প্রশ্ন হচ্ছে এই পেট্রো বাংলা বাপেক্স, হ্যাঁ, এই বাপেক্স পেট্রো বাংলা, এইখানে গ্যাসের মজুদ আপনার ঠিক এই মুহূর্তে গ্যাসের মজুদ যা আছে আমরা 74% ব্যবহার করে ফেলছি, 26% আমাদের বাকি আছে। আমাদের গ্যাসের খনি, আপনার যতগুলা খনি আছে সেটার মধ্যে 25টা, মানে আপনার যদি 25টা খনি থাকে 7টা খনি ছাড়া বাকি কোনো খনি এখনো খননই করা হয় নাই। আপনি কখনো আদানির চুক্তি করেছেন
হ্যাঁ, আজকে আদানি চুক্তির ক্যাপাসিটি চার্জ দেয়া লাগবে, এইটা এত সহজে বলছেন, কিছু মনে করবেন না। মার্কিন চুক্তির চার্জটা কত দিবেন? এলএনজি যখন আনবেন ওটা কি এমনি আসবে? না, আসবে না। চুক্তি তো এটা হতে পারে না ভাই যে ওখান থেকে বের হয়ে এসে আমি আরেক ফাঁদে পা দিব। গল্পটা হচ্ছে যখনই আমার রাষ্ট্র চুক্তির বেনিফিট দেওয়ার জন্য কখনো আদানিকে কখনো এলএনজি এর মার্কিনের সাথে করতে থাকবে, তখন স্বাভাবিকভাবে আপনি চিন্তা করে দেখেন, রাশিয়ার ওইটার কথা চিন্তা করেন, আমার এখান থেকে গ্যাস না তুলতে যদি খরচ হয় আপনার 90,000 কোটি টাকা, কথার কথা, সেই গ্যাস আমার এখানে তুলে রাশিয়া ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করে 1.5 লক্ষ কোটি টাকা। তাহলে ব্যাপারটা কোথায় হচ্ছে? ব্যাপারটা ওখানে হচ্ছে যে আমি এই চুক্তির যেই কমিশন বা যাহা কিছু আমারই সাথে আছে, এটা করতে যে আমার দেশীয় জিনিসপত্র, বিশেষ করে প্রাকৃতিক সম্পদ এখন পৃথিবীর সবচেয়ে রেয়ারেস্ট জিনিসপত্র। সারা দুনিয়ার মানুষ জানে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ভেনেজুয়েলার ইসেকে তুলে নিয়ে গেছে, কিন্তু তার নেপথ্যের কাহিনীটা কি? ভেনেজুয়েলাতে খনি আছে, তো সারা দুনিয়ার মানুষের নজর কিন্তু এখন খনির উপরে। সেখানে আমার দেশে যাহা কিছু আছে তা তো আমি দেখিই না। আমি কখনো আদানিতে যাই, কখনো আমি মার্কিনে যাই, কখনো আমি ককাস তৈরি করি। এই বাস্তবতা যদি আপনি না ঠিক করেন, তাহলে এই বসে বসে এই দাম বাড়তেই থাকবে, আমরা এগুলো শুনতে থাকবো। আচ্ছা, পরিষ্কার মাধ্যম আছে। আমরা 30 সেকেন্ড যদি কিছু যুক্ত করতে চান আমরা শেষ করব। না, এই জায়গাটা আমি একটু বলতে চাই, যেমন ধরেন আদানি কিংবা মার্কিন চুক্তি, আমরা ওই দুটোর একটাতেও যেতে চাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনি জানেন ইতিমধ্যেই সোলারের উৎপাদন বাড়ানোর জন্য এটা চেষ্টা করছেন। না, সোলার কিন্তু 3 বছর হবে না, এটা আমি মনে করি আরো অনেক দ্রুত। আমি সম্ভবত আগামী 6 মাসের মধ্যে আমরা এটার একটা ভালো দেখতে পাবো। 6 মাসের মধ্যে? হ্যাঁ, আগামী 6 মাসের মধ্যে, পুরোপুরি না, মানে আমরা এটার একটা কি বলবো সুন্দর একটা সলিউশন দেখতে পাবো, অনেক। মানে এটা আরেকটা হলো যে আস্তে আস্তে করে আমাদের আসলে গ্যাস উৎপাদন, আমাদের নিজস্ব গ্যাস উৎপাদন। জি, আমি শেষ মুহূর্তে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের একটা রাজনৈতিক ইগো আছে। আমি খুব অবাক হয়েছি যে 1.5 বছর আমরা এনার্জি নিয়ে কোনো বিপদে পড়ি নাই, সরকার কি কোনোদিন ফাউজুল কবির খানকে ডেকে জিজ্ঞেস করেছেন যে হাউ ডিড ইউ ম্যানেজ? নাম্বার 1। 2 নাম্বার, দেখেন আজকে ডাকসু একটা চমৎকার প্রোগ্রাম করেছে চাইনিজ কিছু কোম্পানিকে। আপনারা জানেন চীন সরকারের আমন্ত্রণে এর আগে গিয়ে ডাকসুর নেতারা এই কাজটি করে এসেছেন, এবং আজকে চমৎকার একটি কাজ হয়েছে। অনেকগুলো কোম্পানি এখানে এসেছে এবং 430টা তারা ওয়াদা করেছে তারা এখান থেকে আজকে রিক্রুট করবে। এখানে দাওয়াত দেওয়া হয়েছে ভিসিকে, দাওয়াত দেওয়া হয়েছে শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূর, যিনি ভিপি ছিলেন, দুজন গুরুত্বপূর্ণ মানুষ। আমি যদি সরকারে থাকি, আমার কাছে তো এটা প্রচন্ড রকম পজিটিভ একটা জিনিস, কারণ প্রত্যেকটা ছেলে কোয়ালিফাইড যে এখানে যাবে, সে এরপরে 10 জনকে নেওয়ার ব্যবস্থা করে দিবে। কর্মসংস্থানের ব্যাপারে যদি সরকার আন্তরিক হতেন তাহলে সেখানে যেতেন, এবং 2 জনের 1 জনও যান নাই। এখানে একটা ইগোর ব্যাপার আছে যে আমরা না করে ওরা করলো, তাহলে আমি এখানে নাই। সুতরাং আমি বলবো যে সময়টা তো অনেক লম্বা। এটা আপনার দল হলে করতো? 4.5 অবশ্যই করতো। আপনি আজকেই দেখেন, আজকেই আপনাকে বলি, বাগেরহাটে একটি সেতু উদ্বোধন হয়েছে, সেতুমন্ত্রী সেখানে গিয়েছে, এবং বাগেরহাট 2 এর আমাদের যে এমপি তিনি সেখানে সবার সামনে ছিলেন, মন্ত্রীর সাথে ছিলেন। আচ্ছা, ঠিক আছে। সুতরাং আমি বলবো যে এই যে রাজনৈতিক ইগো, এবং আপা আরেকটা কথা বলছিলেন যে আমরা স্যাংশনগুলো সমান পাচ্ছি, কথাটা ভুল। মহিলাদের জন্য যে টিআর কাবিখার টাকা এসেছে সেটা শুধু 36 জন এমপির জন্য এসেছে, 37 থেকে বিরোধী দলের নাম শুরু। এটা আপা জানেন, আমরা এটা সংসদে বলেছি। সুতরাং এইখানে এই যে রাজনৈতিক ইগো, এবং আমরা যখন বলেছি আমাদেরকে সংসদে বলা হলো এর আগে কোনোদিন বিরোধী দল পায় নাই, তাহলে এখান থেকে আমরা বের হয়ে আসতে পারছি না। এটা সরাসরি ভুক্তভোগী হচ্ছেন মানুষ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের 3 জনকে। দর্শক, আজকে কড়া আলাপ এই পর্যন্ত ছিল। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিল।